আসসালামু আলাইকুম। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং একটা উৎসবের আবহে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। এবং এই নির্বাচনে একটা বৃহৎ রাজনৈতিক দল যেটা আওয়ামী লীগ স্বাধীনতার প্রেক্ষাপট থেকে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে যাদের অবদান বাংলাদেশে অনস্বীকার্য সেই রকম একটা রাজনৈতিক শক্তি এই নির্বাচনে অনুপস্থিত ছিল। তারপরও বাংলাদেশের মানুষ এই নির্বাচনটাকে সাদরে গ্রহণ করেছে, কারণ পূর্বের যে সকল নির্বাচন ছিল সেই সকল নির্বাচন নিয়ে কিন্তু মতভেদ ছিল এবং মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল, যার ফলশ্রুতিতে দীর্ঘদিনে তারা অনেকেই ভোট বঞ্চিত ছিল, যেই সুযোগটা এই বছর তারা কাজে লাগিয়েছে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করে এবং ভোট কাস্টিং এর ব্যাপারটা যদি আপনি ধরেন, প্রায় 60%-এর উপরে 60.5% ভোট কিন্তু এই নির্বাচনতে কাস্ট হয়। অর্থাৎ এত বড় একটা রাজনৈতিক দলের অনুপস্থিতিতেও এবং এই রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের ভোট বর্জনের আহ্বানকে উপেক্ষা করে এত পার্সেন্ট ভোট পড়া, 60%-এর উপরে ভোট পড়া, এটা কিন্তু চারটাখানি কথা না। তারপরও যেটা সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছিলেন যে বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, নির্বাচনে তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং প্রায় 219টি আসন 300 আসনের মধ্যে পেয়েছে। এক্ষেত্রে জামায়াত ইসলামী যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা রাজনৈতিক দল হিসাবে প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু একটা ভাটা পড়েছে এবং তারা অনলি 77টা সিট পেয়েছে। যদিও তারা বিভিন্নভাবে এই নির্বাচনটাকে প্রহসনমূলক এবং কারচুপিমূলক নির্বাচন বলেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আসনের উদ্ধৃতি দিয়ে, কিন্তু তারপরও সার্বিকভাবে যদি বলা যায় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী এই নির্বাচনটাকে মোটামুটি সুষ্ঠু একটা নির্বাচন বলেছে, কিছু কিছু আসন বাদ দিয়ে। ঠিক আছে, এটা মূলত প্রত্যেকটা রাজনৈতিক দল বা পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক নির্বাচনের পরেই বলা হয়ে থাকে। তারপরে সার্বিকভাবে যেহেতু তারা এই নির্বাচনটাকে মেনে নিয়েছে এবং বিরোধী দল হিসেবে তারা সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং বিরোধী দল হিসেবে যে রাজনৈতিক ভূমিকা পালন করার কথা সংসদে সেটা তারা পালন করতে স্বীকৃতি জানিয়েছে। এছাড়া রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়ে গেছে গতকালকে, অর্থাৎ 14 তারিখে 15 ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দুইটা প্রধান রাজনৈতিক দলের প্রধানের কাছে গিয়েছিলেন, অর্থাৎ বাসায় গিয়েছিলেন সৌজন্যের সাক্ষাতের জন্য। এটা রাজনৈতিক অঙ্গনে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করলো এবং এটা বিএনপিকে মানুষের যে আস্থা সেটাকে রক্ষা করার জন্য প্রয়াস পাবে মূলত। কারণ এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে প্রিভিয়াসলি ছিল না, যে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর অন্য রাজনৈতিক দল যারা পরাজিত হয়েছে, প্রধান রাজনৈতিক দল তাদের বাসায় যাচ্ছে এবং যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি। আশা করব যে 24 পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত সেটাতে আমূল পরিবর্তন এবং সেটা বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে বিএনপির প্রধানের এই যে সফর সেটাকে কেন্দ্র করেই হচ্ছে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক দল আসলো, অর্থাৎ বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল, তাহলে বিএনপি আসলে এই যে রাজনৈতিক সিস্টেম, এই সিস্টেমে তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে যে সরকার গঠন করবে সেই সরকার পুরো 5 বছর এই সরকার পরিচালনা করতে পারবে কি না। হ্যাঁ, এই বিষয়টা আসছে, এই প্রশ্নটা আসছে, তার কারণ হচ্ছে যে মূলত ইউনূস অর্থাৎ আওয়ামী লীগ পরবর্তী ইউনূসের হাতে যে সরকার ব্যবস্থাটা চলে গিয়েছিল সেই সরকার ব্যবস্থা কিন্তু একবারে স্পষ্টভাবে তারা বারংবার বলছে যে এই রাষ্ট্রের কিছুই অবশিষ্ট রেখে যায়নি আওয়ামী লীগ, অর্থাৎ কঙ্কাল সার শূন্য একটা অর্থনৈতিক ব্যবস্থা, টোটাল প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিচার ব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী লীগ কিন্তু এই দেশে রেখে গিয়েছে। যার ফলশ্রুতিতে বলা যাচ্ছে যে ইউনূস সরকার অর্থাৎ ইউনূস অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ 1.5 বছর প্রভাব বিস্তার করার পরও যে সংস্কার মানুষ আশা করেছিল 24 পরবর্তীতে বিপ্লব পরবর্তী সরকারের মাধ্যমে, সেই সংস্কার কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা দুয়োধ্বনি জনগণের পেয়েছে তাদের অব্যবস্থাপনা এবং কিছু উপদেষ্টার মানে অব্যাহতপূর্ণ ব্যর্থতার দায় নেওয়ার জন্য পুরো সরকার ব্যবস্থায় প্রশ্নের সম্মুখীন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে
এই অব্যবস্থাপনা, অর্থনৈতিক দুর্দশা এবং প্রশাসনিক অব্যবস্থাপনায় তারেক জিয়ার নেতৃত্বাধীন যে সরকার ব্যবস্থা গঠন হতে যাচ্ছে সেই সরকার ব্যবস্থা পুরো 5 বছর করতে পারবে কিনা। এখন বিষয়টা হচ্ছে এখানে উত্তরটা পাওয়া যাবে স্পষ্টভাবে তখনই যখন জামায়াত ইসলামী বাংলাদেশ সরকারে কতটুকু মানে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। যদি পারে তাহলে সরকার দল এবং বিরোধী দল সম্মিলিতভাবে যদি চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এই সরকারকে পরিচালনা করা সম্ভব। আর যদি পূর্বের ন্যায় আওয়ামী লীগ এবং বিএনপি যেভাবে সরকার দল এবং বিরোধী দলের ভূমিকা পালন করেছে সেটা যদি হয় তাহলে এই সরকারের নেতৃত্বে এই অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের একটা দৈন্যদশার মতো অবস্থাতে সরকার পুরো 5 বছর পরিচালনা করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তো আমরা আশা করব, এবং জামায়াত ইসলামী কিন্তু ছায়া ক্যাবিনেট করার ঘোষণা দিয়েছে যে ছায়া ক্যাবিনেট সরকারের বিকল্প হিসেবে কাজ করবে। সেটা যদি হয়ে থাকে তাহলে গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু একটা নতুন মাইল ফলক হয়ে থাকবে। আরও একটা বিষয় রয়েছে, 24 পরবর্তী সময় অর্থাৎ বিপ্লবোত্তর যে সরকার সেই সরকার ব্যবস্থার পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসেনি, এখনো শপথ গ্রহণ করেনি, তারপরও আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন কার্যালয় সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা খুলে দিচ্ছে। এটার ফলে জনগণের কিন্তু এক ধরনের সন্দেহ বিএনপির প্রতি তৈরি হচ্ছে যে এই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সাথে আঁতাত করে ক্ষমতায় আসলো কিনা, অথবা পরবর্তী সময়ে অর্থাৎ 2029 সালে 26, 27, 28, 29, 30, 31 অর্থাৎ 2031 সালের শেষের দিকে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে বাংলাদেশে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিতে বিএনপি ক্ষমতায় আসলো কিনা, অর্থাৎ আওয়ামী লীগের ভোটটা এই বিএনপির ব্যালট বাক্সে ঢুকেছে কিনা এবং তাদেরকে বিএনপি কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়েছে কিনা, সেটা যদি হয়ে থাকে তাহলে জনগণ কিন্তু এই সরকারকে প্রত্যাখ্যান করবে মাঝপথে। অর্থাৎ এই সরকার যদি সেক্ষেত্রে মানে এই বিষয়গুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই নির্বাচিত সরকার কিন্তু জনগণের আস্থা মাঝপথে হারিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে তাদের কিন্তু 5 বছর ক্ষমতায় টিকে থাকে নির্বাচিত সরকার হয়েও শেষ করা, অর্থাৎ এই সরকারকে টিকিয়ে রেখে 5 বছর ক্ষমতার টার্ম পূরণ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের জনক আমরা জানি কিন্তু জনাব তারেক রহমান। তিনি 75 পরবর্তী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে এবং এই দেশে 75 পরবর্তী আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই জিয়াউর রহমান। এখন আবারও আরেকটা সুযোগ এসেছে জনাব জিয়াউর রহমান এবং বিএনপির কাছে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার, এবং এই 24 পরবর্তীতে আওয়ামী লীগকে যদি এই তারেক জিয়া পুনর্বাসন করে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটা তিনি ঘোষণা দিয়েই করেছেন যে তিনি আওয়ামী লীগকে শেখ হাসিনা পরবর্তী প্রজন্মকে রাজনীতি করার সুযোগ দিতে চান। যদি সেটা হয়ে থাকে তাহলে জনগণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে এবং এক্ষেত্রেও বিএনপি জনগণের আস্থাহীনতায় বা আস্থার সংকটে পড়তে পারে। এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিএনপির রাজনৈতিক ক্যারিয়ার অর্থাৎ সরকার 5 বছর পরিচালনা করা অনেকটা কঠিন হয়ে যাবে। তো আমরা আশা করবো সবকিছু বিবেচনা করে অত্যন্ত বিচক্ষণভাবে বিএনপি এই সরকারকে টিকিয়ে রাখবে এবং 5 বছর জনগণের আস্থা নিয়ে রাষ্ট্র পরিচালনা করে পরবর্তীতে আবার নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হবে তাদের মধ্যে। কারণ বিএনপি অত্যন্ত প্রতিভাবান একটা দল, অত্যন্ত ম্যাচিউরড এবং বিচক্ষণ লোকজন, এই বিজ্ঞ লোকজন এই সরকারে থাকবে এবং এই মন্ত্রিসভায় থাকবে, কারণ পূর্বে তিনবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এই বিএনপির কিন্তু ছিল। সুতরাং আমরা আশা করব অত্যন্ত বিচক্ষণভাবে এই রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রকে আরও একটু এগিয়ে নিয়ে যাবে অর্থনৈতিক, সামাজিক, বিচার বিভাগ এবং প্রশাসনিক সমস্ত ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।